উদ্দেশ্যে বলি, ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের জন্য, যাতে ভাইয়া আবার সব কিছু কন্টিনিউ করে। আমার বোনের লাইফ তো শেষই। আরহাম রে ভাইয়া দেখো, আরহাম তো মাত্র বড় হইতেছে, ও তো এখনো কিছু বুঝে না। আমার বিয়ে হয় 2015 সালে। পরিচয়টা ছিল মানে একটা বান্ধবীর মাধ্যমেই, মানে এরকম ছিল যে বিয়ের পর যেই আমাকে দেখতো সবাই বলতো কাকের মুখে কমলা, মানে আমি একরকম, সে হচ্ছে আরেক রকম, মানে তাকে কোনোভাবেই আমার পাশে মানানসই না। তো আমার আম্মু প্রবাসী, আর আমাকে বিয়ে দিছে সেটা আমার আম্মু দেখেই নাই নিজের চোখে। তো বিয়ের পর মানে তারা কাবিনটা টোটালি লুকায় ফেলে আমার কাছ থেকে। তো কাবিনটা লুকানোর পর তাদের টর্চার শুরু হয়ে যায়। তো আম্মুর কাছ থেকে 5 লক্ষ টাকা চাচ্ছে তার ছেলেকে বাইরে পাঠানোর জন্য বা ব্যবসা ধরায় দেওয়ার জন্য। তো আমি টাকা কোথায় পাবো? টাকা না দিলে সে আমাকে মানে মানে নির্মমভাবে অত্যাচার করতাম। সে আমার সামনে মেয়েদের সাথে কথা বলতেছে, মেয়েদের যেখানে ডাকতেছে চলে যেতেছে, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। এর মাঝখানে 2018 সালে বাচ্চা কনসিভ করছি, আমি বাচ্চাটা নিবই, অলমোস্ট 4 মাস হয়ে গেছে। তো বাচ্চাটা তারা আবার অ্যাবর্শন করলো। ওই সময়টা মনে হয় যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন রাখছে, মানে আমি যদি মানে মরে যেতাম ওই সময় তাহলে হয়তো অনেক ভালো হইতো। তো সে মানে এরকমভাবে অত্যাচার করতো আমাকে বলার মতো না, যে টাকা দিবি নয়তো সংসার করবো না। ঠিক আছে, আম্মুর কাছ থেকে ফোন দিয়া মিথ্যা টিথ্যা বললা 10,000 15,000 টাকা আইনা তাকে দিতাম। সে যে হচ্ছে ফোনে জুয়া টুয়া খেলা শেষ নষ্ট করে ফেলতো। আবার বাসায় আসতো, আচ্ছা ঠিক আছে 15 দিন ভালো, 15 দিন পর আবার আমাকে 5,000 টাকা এনে দাও তোমার মার কাছ থেকে। টাকা না দিলে সে মারধর। হঠাৎ করে আমার ছেলে কনসিভ হয়। বাচ্চাটা যখন 2 মাস বয়স মানে পেটে, তখন ডাক্তার বলল যে টোটালি 4 মাস বেড রেস্টে থাকবে, যেহেতু আগে অ্যাবর্শন হয়েছে এত ছোট বয়সে। তো আমার আম্মা গেল, আম্মাকে বলতেছে যে আপনি এখানে থাকেন, যা খরচপাতি লাগে উনি দিবে। আমি কিভাবে দিব, আমি তো বেকার, আমি তো কাজ করি না। আমার আম্মা বললো যে আমি আবার মেয়ের জামাইয়ের বাসায় কীভাবে থাকবো, তার থেকে তুমি চলো আমার সাথে, সমস্যা নেই চলো। তা আমি আসলাম কেন, সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ, টোটালি কোনো যোগাযোগ নাই। তো যখন আমার 7th মান্থ, তখন আমার বাচ্চা মানে একদম এরকম অবস্থা, আমি মারা যাব। তো আমাকে হাসপাতালে ভর্তি করায়। তো ডাক্তার বলে যে হয় বাচ্চা বাঁচবে না হয় মা বাঁচবে। তো তখন তারা সিজার করে। সিজার রুমে যখন আমি যাই তখন মানে মানে তখন সবাই বলতেছে যে এই রোগীর কি একটা মানুষ নাই যে ওনার মানে সিটটা ধরে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো পরে যাই সিজার রুমে আমার ছেলে হয়। বাচ্চা মানে খুবই অসুস্থ, আইসিইউতে ছিল। তো ওই সময় মানে আমাদের পাশে শুধু আমার মা, আর কেউ নেই এই দুনিয়াতে, আর কেউ নেই। এই বাচ্চাটাকে আর আমাকে সামলানোর জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য শুধু আমার মা। তো হাসপাতাল থেকে বাসায় আসি, 40 দিন পর আমার হাজব্যান্ড আসে আমার বাসায়। তো যখন আমার বাচ্চার 4 মাস, তখন তার বাসায় যাই। মানে আমি নিজের সাইডেই ফোন দিই, বলি যে আমাকে নিয়ে যাও। তো যাই। তো যাওয়ার পরে যা দেখলাম যে মানে আমার বাচ্চা কন্টিনিউয়াসলি ঘুমায়, ওদের বাসায় যাওয়ার পর কন্টিনিউয়াসলি ঘুমায়। কী ব্যাপার, এত কেন ঘুমাচ্ছে? তো একদিন রাত্রেবেলা 2:30-3টার দিকে উঠছি ঘুম থেকে, ওইটা দেখি যে আমি মানে অ্যালার্জির ওষুধ খাইতাম, সেই ওষুধটা 4 ভাগ করে 1 ভাগ সে দুধে মিক্স করে, কে? আমার হাজব্যান্ড দুধে মিক্স করে আমার বাচ্চাকে দিচ্ছে, কারণ বাচ্চাটা মানে যেন না জ্বালায়, সে রাত ভরে ফোনে কথা বলবে। তো এই অবস্থা দেখে পরের সাথে সাথে আমি আমার আম্মাকে ফোন দিই, আমার শাশুড়িকে ফোন দিই যে আপনারা আমার বাসায় আসেন কালকে সকালের মধ্যে। তো তারা আসে। আসার পরে আমি বলি যে এরকম এরকম ঘটনা, আমি কিভাবে থাকবো, সে নিজের বাবা হয়ে যদি আমার ছেলেকে মেরে ফেলতে চায় তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। তো আমার হাজব্যান্ড আমাকে খুব জোরে মানে খুব জোরে এখানে একটা থাপ্পড় মারে। তো থাপ্পড় মারার পর আমি সাথে সাথে সেন্সলেস, আমি আর কিছু বলতে পারবো না। তো দেন হচ্ছে আমার যখন সেন্স আসে, তো আমি দেখলাম যে তারা এরকম মানে ঝগড়া চলতেছে। তো এরকম চিল্লাচিল্লি এক পর্যায়ে আমার ছেলেটাকে নিয়ে, মানে আমি আরেক রুমে ছিলাম, তো আমার ছেলেটাকে নিয়ে আমি বাইরে চলে আসি। চলে আসার পর এই পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। সে জানে আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, আমি তাকে কোনোভাবেই ধরতে পারবো না, মামলা করতে পারবো না, কারণ মামলা করতে অনেক টাকা পয়সা লাগে। তো আমার ছেলেটা এখন এরকম একটা অবস্থায় আছে, মানে ওই মুহূর্তটা আমি নিজে কখনো এক্সপ্লেন করতে পারবো না যে আল্লাহ কেন ওরা পৃথিবীতে দিল, আর কেন ও আজকে এত কষ্ট করতেছে। ওর নাই দিত পৃথিবীতে, ও আজকে বাবা ছাড়া, আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি, আবার আমার সন্তানও বাবা ছাড়া, যে বাবার মুখটাও দেখলো না। এরকম একটা পরিস্থিতি আমি কখনোই মানে চিন্তাও করিনি।
যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। আমার শুধু এতটুকুই কথা যে ও যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই যেন ও অন্তত আমার ছেলেটার ভরণ পোষণের দায়িত্বটা নেয়, যে আমার ছেলেটা তার বাবার মুখটা দেখতে পারে, আর কিছুই না। আমার খরচও তার চালান লাগবে না, কারণ আল্লাহ আমাকে চালাই নেবে। আমার বোনরা আমি যতক্ষণ দেখি ততক্ষণই দেখি যে ও মনমরা থাকে, ও সবসময় কান্নাকাটি করে। তারপর ছেলে যখন ঘুমায় সামনে বসে বসেও কিছু ভাইবা কান্না করে, হঠাৎ হঠাৎ কান্না করে ওঠে, বাট ওর কান্নাটা কেউ দেখে না। যখন আমার খালামণি একটু সামনে থেকে সরে যায় তখন ও নীরবে কান্না করে। ও যে কান্না করে মাঝে মাঝে আমি দেখি, বাট ও কখনো ওগুলা বুঝতে দেয় না, দেখলে সাথে সাথে মুখ ঘুরাইয়া ফেলে, অনেক চুপচাপ। যে দেখে সেই বলে যে ও এখন মৃত একটা জীবন্ত লাশ হয়ে বাঁচতেছে, আর কিছুই না। যাই হোক, আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি, ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের জন্য, যাতে ভাইয়া আবার সব কিছু কন্টিনিউ করে। আমার বোনের লাইফ তো শেষই। আরহাম রে ভাইয়া দেখো, আরহাম তো মাত্র বড় হইতেছে, ও তো এখনো কিছু বুঝে না।